আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদের স্বাগতম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল ছাত্রছাত্রীবৃন্দ। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো আমি অনার্স তৃতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগের বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা ক্লাসটি নেব। তো আমি আমার গত ক্লাসে আমি তোমাদের বীমার প্রকারভেদ সম্পর্কে পড়িয়েছিলাম। তো আজকে আমরা বীমা সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানবো। আজকে আমরা পড়ব বীমার উদ্দেশ্য। তো প্রথমেই আমরা বীমার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানার চেষ্টা করব, কারণ প্রত্যেকটা বিষয়বস্তুর কিছু উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে সে পরিচালিত হয়। ঠিক তেমনি বীমারও কিছু উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যের উপর আমরা আজ আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা বীমার উদ্দেশ্য সম্পর্কে জানি। বর্তমান যান্ত্রিক সভ্যতায় এ যুগে মানুষের জীবন উপভোগ করার নানাবিধ সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সাথে নানারূপ ঝুঁকি ও অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে। আর এই ঝুঁকি ও অনিশ্চয়তা আর্থিকভাবে মোকাবেলা করে মানুষের জীবন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার প্রবর্তিত হয়েছে বীমা ব্যবস্থা। এখন এই বীমা ব্যবস্থার যে উদ্দেশ্যগুলা সেটা আমি বর্ণনা করব। বীমার উদ্দেশ্য সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, বীমা গ্রহীতার উদ্দেশ্য। দুই, বীমাকারীর উদ্দেশ্য। বীমা গ্রহীতা এবং বীমাকারী সম্পর্কে তোমরা বিগত ক্লাসে বিস্তারিত বুঝেছ। এখন আমি এই বীমা গ্রহীতার উদ্দেশ্য সম্পর্কে কিছু আলোচনা করব। তো প্রথমে দেখো বীমা গ্রহীতার উদ্দেশ্য। বীমা গ্রহীতার উদ্দেশ্য সম্পর্কে আমাদের প্রথমেই জানতে হবে। তো প্রথমে আছে অর্থনৈতিক উদ্দেশ্য, অর্থনৈতিক নিরাপত্তা লাভ। দুই, মানসিক প্রশান্তি অর্জন। তিন, সঞ্চয়ের সুবিধা লাভ। চার, বিনিয়োগ সুবিধা অর্জন। পাঁচ, বৃদ্ধ বয়সে অবলম্বন। ছয়, সন্তান সন্ততি লালন পালন। সাত, সরকারি বিধানে প্রতি শ্রদ্ধা প্রদর্শন। আট, সামাজিক মর্যাদা। এই সম্পর্কে আমরা এখন জানব। প্রথমে জানি অর্থনৈতিক নিরাপত্তা লাভ। বীমা চুক্তির পিছনে বীমা গ্রহীতার মূল উদ্দেশ্য থাকে সম্ভাব্য বিপদ ও দুর্ঘটনার বিপক্ষে আর্থিক নিরাপত্তা লাভ করা। সেটা আমরা বীমা সংজ্ঞাতেই পড়েছি। বিপদ ও দুর্ঘটনা ঘটলে মানুষ যেন মারাত্মক আর্থিক দুর্গতির শিকার না হয় এবং সেই অবস্থায় যাতে আর্থিকভাবে নিরাপদ থাকা যায়, সেজন্য বীমা গ্রহীতার বীমা সংগ্রহ করে থাকে। অর্থাৎ আর্থিক নিরাপত্তাটা কি? যে বীমা চুক্তির পিছনে বীমা গৃহীতা যে বীমাটা গ্রহণ করতেছে, তার উদ্দেশ্য থাকে যে আমার ভবিষ্যতে যদি কোনো বিপদ আপদ থাকে, এই বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যেন আমি আর্থিকভাবে লাভবান হই। সেই জন্যই অর্থনৈতিক নিরাপত্তা লাভ একটা খুবই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। দুই, মানসিক প্রশান্তি অর্জন। সবসময় ঝুঁকি ও অনিশ্চয়তাকে বোঝায় মাথায় নিয়ে কোনো মানুষের পক্ষে সুষ্ঠুভাবে কাজ ও ব্যবসা পরিচালনা সম্ভব নয়। দুশ্চিন্তা এমন একটা ব্যাধি যা মানুষের ভিতরে ভিতরে নিঃশেষ করে দেয়। তাই প্রিমিয়ামের বিনিময়ে অন্যের কাঁধে ঝুঁকির বোঝা চাপিয়ে মানসিক প্রশান্তি বীমা গৃহীতার অর্জন করা বীমা গৃহীতার একটা উদ্দেশ্য। তার মানে আমি একটা উদাহরণ দিই, বুঝতে পারবা। সাপোজ আমার একটা গুডাউন আছে। এই গুডাউনে
অনেক মালামাল থাকে। তো আমার একটা সর্বদাই দুশ্চিন্তা হয় যে যদি আমার এই গোডাউনটা যদি আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হবে? এরকম একটা মানসিক চাপ নিয়ে আমি ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো না। কিন্তু আমার এই চাপটা প্রিমিয়ামের বিনিময়ে যদি আমি বীমা কোম্পানির নিকট হস্তান্তর করি, তাহলে খুব সহজেই আমি আমার মানসিক প্রশান্তি অর্জন করতে পারবো। তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারলা। সঞ্চয়ের সুবিধা লাভ। জীবন বেলা দেখো, এটা শুধুমাত্র জীবন বীমার বেলায় প্রযোজ্য। জীবন বীমার বেলায় মৃত্যুর ফলে উদ্ভূত আর্থিক ঝুঁকি মোকাবেলার পাশাপাশি বীমা গ্রহীতার অন্যতম উদ্দেশ্য থাকে সঞ্চয়ের সুবিধা অর্জন করা। মেয়াদি জীবন বীমার ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী পর্যন্ত নির্দিষ্ট হারে প্রিমিয়াম বীমা কোম্পানিকে জমা দিতে হয়। ফলে বীমা গ্রহীতার পক্ষে তা এক ধরনের বাধ্যতামূলক সঞ্চয় বিবেচিত হয়ে থাকে। অর্থাৎ সঞ্চয় মানে কি? আমি যদি ৫ বছর বা ১০ বছরের মেয়াদে একদম ডিপিএস এর মতো বা ডিপিএস এর মতো আমি করে রাখলাম যে মাসে মাসে আমি এই টাকাগুলা দিতেছি, যে ১০ বছর পরে আমাকে লাভ সহ টাকাগুলা ফেরত দেবে। ৪. বিনিয়োগ সুবিধা অর্জন। বীমা গৃহীতা বিনিয়োগের সুবিধা লাভের উদ্দেশ্য বীমা পলিসি খুলতে পারে। জীবন বীমাতে নির্দিষ্ট মেয়াদ শেষে একত্রে অনেক টাকা পাওয়া যায়, যা অবসর জীবনে বিনিয়োগ করে বীমা গৃহীতা সচ্ছলভাবে জীবনযাপনের সুযোগ লাভ করে। বীমার কারণে একজন ব্যবসায়ী ঝুঁকির খাতে স্বচ্ছন্দে অর্থ বিনিয়োগ করতে আহ, বিনিয়োগ করে লাভবান হয়। অর্থাৎ একটা ব্যবসায় ঝুঁকি আছে, এই ঝুঁকিটা যদি আমি অন্য জায়গায় হস্তান্তর করতে না পারি, তাহলে কি হবে আমার? আহ, তাহলে আমার এই ঝুঁকির কারণে দুশ্চিন্তায় আমার ব্যবসায় আহ, বাধাগ্রস্ত হবে, উন্নয়নের বাধাগ্রস্ত হবে। সেহেতু কি হচ্ছে, আমি বিনিয়োগ করতেছি যাতে ঝুঁকিটা আমি অন্যের কাছে সমর্পণ করে আমি আমার এই টাকাগুলা পেতে পারি। বৃদ্ধ বয়সের অবলম্বন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, একটু লক্ষ্য রাখো। আহ, বীমা গৃহীতা বিনিয়োগের সুবিধা লাভের উদ্দেশ্যে বীমা পলিসি খুলে থাকে। জীবন বীমার নির্দিষ্ট মেয়াদ শেষে একত্রে অনেক টাকা পাওয়া যায়, যা অবসর জীবনে বিনিয়োগ করে বীমা গৃহীতা সচ্ছলভাবে জীবনযাপনের সুযোগ লাভ করে। বীমার কারণে সরি বৃদ্ধ বয়সের অবলম্বনটা একটু দেখো। কর্মজীবন শুরুতে মানুষের মাঝে কাজের যে শক্তি বা প্রেরণা থাকে, দিন দিন তা হ্রাস পায়, অর্থাৎ কমতে থাকে। এক পর্যায়ে গিয়ে তা লোপ পায়। কর্মশক্তি কমলেও সাংসারিক দায়িত্ব ও ঝামেলা কমে না, বরং তা বেড়ে যায়। ফলে বৃদ্ধ বয়সে সম্ভাব্য দৈন্যতা মানে দারিদ্রতা থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে অনেকেই জীবন বীমা পত্র খুলে থাকে। তার মানে কি, আমি এখন কর্মক্ষম আছি, বৃদ্ধ বয়সে যে অক্ষম হয়ে যাব, তখন আমার সংসার চালানোর জন্য টাকা পয়সার প্রয়োজন, কারো কাছে যাতে হাত না পাততে হয়। তাই এই বীমাটা বৃদ্ধ বয়সের অবলম্বন হিসেবে কাজ করে। সন্তান সন্ততি লালন পালন, দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানকালে সন্তান সন্ততির লেখাপড়া ও বিবাহ অত্যন্ত ব্যয়সাধ্য বিষয়। সাধারণত আয়ের লোকের পক্ষে প্রয়োজনের সময় এরূপ ব্যয়ভার মেটানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই অনেক সন্তানের ভবিষ্যৎ লেখাপড়ার ব্যয় নির্বাহের জন্য বা মেয়ের বিয়ের সময় বেশ কিছু অর্থ একত্রে পাওয়ার আশায় বীমা পলিসি করে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমার সন্তানের লেখাপড়ার যে দায়িত্ব, যেমন তোমরা আছো, তোমাদের বাবা মা যদি দেখা গেছে যে আমার মেয়ে হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাবে, এরকম একটা পলিসি খুলে, তাহলে এটাও কিন্তু খুবই সুবিধাজনক হয়। ৭ নাম্বার দেখো, সরকারের বিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। অর্থাৎ অনেক ক্ষেত্রে সরকার বাধ্যতামূলক বীমা আইন পাশ করে, যেমন বাংলাদেশ পরিবহন ক্ষেত্রে। অর্থাৎ প্রত্যেকটা যানবাহনের ক্ষেত্রে বীমা করা বাধ্যতামূলক। সেই জন্য এই বীমা করে সরকারের আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সামাজিক মর্যাদার লাভ। বীমা কিভাবে সামাজিক মর্যাদা লাভে সহায়তা করে, দেখো। আহ,
বীমাকৃত সম্পদ বা জীবনকে সকল সমাজেই পূর্ণ মর্যাদা বলে বিবেচিত করা হয়। তাই বীমাপত্র গ্রহণ করে একজন বীমাগ্রহীতা নিজেও মর্যাদাবান হতে পারে। দেশের আইনের প্রতি শ্রদ্ধা এর দ্বারা প্রকাশ পায়। তাই এ ধরনের সামাজিক মর্যাদার উদ্দেশ্যে বীমা গ্রহণের পিছনে কাজ করে। অর্থাৎ সমাজে তারা সম্মানিত বা সামাজিক মর্যাদা এতে বীমার মাধ্যমে লাভবান বা লাভ করে। এখন আমরা পড়ব বীমাকারীর উদ্দেশ্য, অর্থাৎ কোম্পানির যে উদ্দেশ্যটা থাকে। দেখো, ১ নম্বরে আছে জীবিকা অর্জন। জীবিকা অর্জন, তার আগে বীমাকারীর উদ্দেশ্য অর্থাৎ যে প্রিমিয়ামের বিনিময়ে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্যের জীবন বা সম্পদের ঝুঁকি বহনের দায়িত্ব গ্রহণ করে তাকে বীমাকারী বলে। অর্থাৎ আমরা বীমাকারী কাকে বলে বুঝতে পারলাম। জীবিকার্জন অর্থাৎ বীমা বর্তমানে সকল সমাজে একটি উল্লেখযোগ্য ব্যবসা। আধুনিক কালে জীবন ও সম্পদের রক্ষার ক্ষেত্রে উন্নত উপায় ও পদ্ধতি উদ্ভব ঘটার বিধায় খুবই লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। তাই লাভের উদ্দেশ্যে এরূপ ব্যবসা সংগঠন পরিচালনা করে বীমাকারী নিজ আয় রোজগারের ব্যবস্থা করে থাকে। অর্থাৎ বীমাকারী এর মাধ্যমে নিজের আয় ও রোজগারের ব্যবস্থা করে থাকে। ২ নাম্বার, দেখো, মূলধন গঠন। অন্যের ঝুঁকি গ্রহণের পিছনে বীমাকারীর আরেকটি উদ্দেশ্য থাকে ব্যক্তিগত ও জাতীয় মূলধন গঠন করা। বীমা ব্যবসায় স্বল্প পুঁজি বিনিয়োগ করে ব্যাপক অর্থের সংস্থান করা যায়। মুনাফার কারণে তেমনি ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি পায়, তেমনি প্রাপ্ত প্রিমিয়াম জাতীয় মূলধনে গঠনের উদ্দেশ্যে গঠন করে। অর্থাৎ আমরা যে সকল ক্ষুদ্র প্রিমিয়ামগুলো দিব, সেই প্রিমিয়ামগুলো একত্রে অনেক টাকা রূপান্তরিত হয়। তখন একটা মূলধন গঠন হয়। এই মূলধন জাতীয় উন্নয়নে বা বীমা কোম্পানি তার ব্যবসায়িক উন্নয়নে এই মূলধন ব্যয় করে থাকে। সামাজিক নিরাপত্তা সৃষ্টি। মানুষের জীবন ও সম্পদকে ঘিরে সবসময় যে উদ্বিগ্নতা বিরাজ করে তা দূরবর্তী সামাজিক স্বস্তি আনয়নের উদ্দেশ্যে বীমা কোম্পানি কাজ করে থাকে। জীবন ও সম্পত্তির ঝুঁকি বহনের দায়িত্ব নিয়ে বীমাকারী এরূপ স্বস্তি আনয়নে ভূমিকা রাখে। অর্থাৎ সামাজিক উন্নয়নে বীমা কোম্পানিগুলা ব্যাপকভাবে ভূমিকা পালন করে থাকে। শিল্প ও বাণিজ্যে সহায়তা দান। শিল্প ও বাণিজ্য বীমা ছাড়া কল্পনা করা যায় না। দেশে শিল্প বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালিত হলে বীমা প্রতিষ্ঠান সৃষ্ট মূলধন লাভজনকভাবে বিনিয়োগ করা যায়। এছাড়া ব্যবসা বাণিজ্য বাড়লে বীমা খাতের আয় বৃদ্ধি পায়। তাই দেশের শিল্প ও বাণিজ্য খাতে সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে এজন্য কার্যকর সহায়তা প্রদান বীমাকারীর উদ্দেশ্য। অর্থাৎ আমার দেশে শিল্প প্রতিষ্ঠান যাতে ক্রমবিকাশ বা উন্নতি লাভ করতে পারে, তার পিছনে বীমা কোম্পানি কাজ করে। ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করা। অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে উদ্ভূত ঝুঁকি প্রতিবন্ধকতা দূর করে ব্যবসায়িক কার্যকর ও গতিশীল রাখাই বীমা প্রতিষ্ঠানের উদ্দেশ্য। এরূপ বাধা দূর করে আর্থিক ঝুঁকি খাতে ব্যবসায়ীদের বিনিয়োগ উৎসাহিত করা গেলে শিল্প প্রতিষ্ঠায় পাশাপাশি বীমা ব্যবসায়ের উন্নতি হয়। অর্থাৎ এই ঝুঁকি প্রতিবন্ধকতা, ব্যবসায়ীদের যে ঝুঁকি প্রতিবন্ধকতা দূর করে, সেটা তোমরা ক্লাস 9 থেকেই পড়ে আসছো। অসহায়ের সহায় হিসাবে কাজ করে। অর্থাৎ যারা অসহায়, দেখা গেছে যে একজন কর্মক্ষম মানুষ হঠাৎ করে পঙ্গু হয়ে গেল, তখন সে কাজ করতে পারবে না, তাতে কি হবে, সে অসহায় হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি বীমা কোম্পানি আর্থিকভাবে ক্ষতিপূরণ করে থাকে, তাহলে কি হবে, তাদের এই অসহায় সহায় হিসাবে সমাজের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যাপকভাবে ভূমিকা পালন করবে। তাহলে তোমরা বীমা কোম্পানির উদ্দেশ্য সম্পর্কে
এবং বুঝতে পেরেছো বীমার উদ্দেশ্য সম্পর্কে। এখন আমার বীমার কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। বীমার কার্যাবলী সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। এক, সাধারণ কার্যাবলী। দুই, নির্দিষ্ট বা বিশেষ কার্যাবলী। আমরা সর্বপ্রথম সাধারণ কার্যাবলী সম্পর্কে পড়ি। দেখো, সাধারণ কার্যাবলী হলো বীমা হলো সম্ভাব্য ঝুঁকির বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা। ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করা বীমার কাজ। তাহলে যে সকল বৈশিষ্ট্য লক্ষণীয় অর্থাৎ সাধারণ কার্যাবলী তা আমরা এখন আলোচনা করছি। দেখো, এখানে 8টা পয়েন্ট দেওয়া আছে। নিশ্চয়তা প্রদান, প্রতিরক্ষা বিধান, নিরাপত্তা সৃষ্টি, ঝুঁকি বন্টন, সচেতনতা সৃষ্টি, মূলধন গঠন ও বিনিয়োগ, ঝুঁকি গবেষণা বিশ্লেষণ, তারপর আছে আর্থ সামাজিক উন্নয়ন। তো আমরা প্রথমে সাধারণ কার্যাবলী সম্পর্কে জানব, তারপরে নির্দিষ্ট কার্যাবলী সম্পর্কে জানব। নিশ্চয়তা প্রদান, এটা আমরা জানি যে বীমা সম্ভাব্য ক্ষতির বিপক্ষে আর্থিক নিরাপত্তা প্রদান করা বীমার প্রথম ও প্রধান কাজ। সংযুক্তিগত প্রিমিয়ামের বিনিময়ে এরূপ নিশ্চয়তা বিধানের ফলে বীমা গ্রহীতা তার আপনজনদের বীমা ও সম্পত্তি বীমা করতে উৎসাহিত হয়। প্রতিরক্ষা বিধান, তোমরা একটু ভালো মতো পড়লে বুঝবা যে এটা মানুষের প্রতিরক্ষা হিসেবে কাজ করে। অর্থাৎ বীমার আরেকটি কাজ হলো বীমাকৃত জীবন ও সম্পদের ক্ষতি হলে প্রতিরক্ষা বা আর্থিক প্রতিশ্রুতি পূরণ করা। তার মানে কি, যদি কোনো সম্পত্তির ক্ষতি হয় তাহলে এই বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করে। জীবন বীমার ক্ষেত্রে মেয়াদের মধ্যে ব্যক্তি মারা গেলে বা মেয়াদ পূর্তিতে যেমন বীমা কোম্পানি প্রতিশ্রুতির অর্থ প্রদান করে, তেমনি সম্পত্তি বীমার ক্ষেত্রেও সম্পদের ক্ষতি হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করে। নিরাপত্তা সৃষ্টি, বীমা মানুষের মাঝে হতাশা ও অনিশ্চয়তা দূর করে ব্যক্তি ও সামাজিক জীবনে নিরাপত্তা বোধ সৃষ্টি করে। এরূপ নিরাপত্তা নিশ্চিত হওয়ার কারণে ব্যক্তি জীবনে স্বাচ্ছন্দ্য সৃষ্টি হয়। এতে বৃহদায়তন বিনিয়োগের ব্যক্তি উৎসাহিত বোধ করে, যা প্রতিষ্ঠানের সার্বিক দক্ষতা বাড়ায়। 4, ঝুঁকি বন্টন। বীমা ঝুঁকি বন্টনের ব্যবস্থা বিধায় এক্ষেত্রে অধিক পরিমাণ জীবন বীমা বা সম্পত্তি বীমা আওতায় এনে ঝুঁকি বন্টনের প্রয়াস চালানো হয়। প্রিমিয়ামের পরিমাণ এমনভাবে নির্ধারণ করা হয় যাতে তা বীমা গ্রহীতা এবং বীমাকারীর উভয়ের স্বার্থ রক্ষা করে। এজন্য ঝুঁকি যথাযথভাবে শনাক্ত ও বিশ্লেষণ করা হয়। সচেতনতা সৃষ্টি, বীমা ক্ষতি হলে যেমনি আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করে, তেমনি ক্ষতির কারণে যাতে দূরীভূত হয় ও ক্ষতির পরিমাণ কমে আসে সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বীমাকারীকে উৎসাহিত করে। সম্পত্তি বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতাকে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে উদ্বৃত্ত, সতর্ক ও সচেতন করে থাকে। আবার দেখো, মূলধন গঠন ও বিনিয়োগ। বীমা মূলধন গঠন ও বিনিয়োগে ব্যাপক ভূমিকা রাখে। এরূপ ব্যবসায় কখনো যে বড় ধরনের ঝুঁকি বা দায়ের সৃষ্টি হবে তা বলা যায় না। তাই এক্ষেত্রে বড় ধরনের রিজার্ভ বা মূলধন সৃষ্টি বা লাভজনক খাতে বিনিয়োগ করার চেষ্টা চালানো হয়। অর্থাৎ বীমা মূলধন গঠন ও বিনিয়োগটা আমি আগেও বুঝাইলাম, তাতে তোমরা বুঝতে পেরেছো। ঝুঁকি গবেষণা বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই বিশ্লেষণের উপরে বীমা কোম্পানির অনেকাংশে লাভ নির্ভর করে। আমরা এখন এটা পড়ি। দেখো, ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করাই বীমার কাজ। তাই বীমা সবসময় ঝুঁকির প্রকৃতি, বৈশিষ্ট্য, ক্ষেত্র, ঝুঁকি হ্রাসের কৌশল ইত্যাদি বিষয় নিয়ে
চিন্তা ভাবনা ও গবেষণা কার্য পরিচালনা করে। এছাড়া ঝুঁকিকে বিশ্লেষণ করে এর বিভাজন ও আর্থিক প্রতিরক্ষার উপায় বের করে থাকে। তার মানে কি, এখানে ঝুঁকি গ্রহণের মাধ্যমে আর্থিক আহ, আর্থিক প্রতিরক্ষামূলক, অর্থাৎ বীমা কোম্পানিগুলা বিভিন্ন প্রকার ঝুঁকির প্রকৃতি, বৈশিষ্ট্য, ক্ষেত্র এবং ঝুঁকি হ্রাসের কৌশলগুলা নতুনভাবে তৈরি করে। এর ফলে কি হয়, এতে কোম্পানি এই গবেষণা তাদের ব্যবসা ক্ষেত্রে ব্যাপক হারে ব্যবহার করতে পারে। আর্থসামাজিক উন্নয়নে বীমার ভূমিকা। আর্থসামাজিক উন্নয়নে একটি বীমা ব্যাপক হারে আহ, পালন করে থাকে। এক্ষেত্রে দেখো, বীমা ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বা কাজ হলো দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখা। ব্যক্তি ও সেই সাথে দেশের শিল্প প্রতিষ্ঠান উন্নয়ন সাধিত হলে বীমা ব্যবসায়ের উন্নয়ন ঘটে। অর্থাৎ একটার সাথে অন্য একটা সম্পর্কযুক্ত। যদি ব্যক্তির জীবনে উন্নয়ন সম্ভব হয়, তাহলে সমাজের জীবন উন্নয়ন হবে। সমাজের জীবন উন্নয়ন হলে দেশের আহ, উন্নয়ন হবে। এভাবে ঝুঁকির মাধ্যমে যুগে যুগে মানসিক প্রশান্তি তৈরি করছে। এখন আমরা নির্দিষ্ট কার্যাবলী সম্পর্কে পড়ব। অর্থাৎ নির্দিষ্ট কার্যাবলী হলো যে বিশেষ বিশেষ বীমার ক্ষেত্রে সম্পাদিত কার্যাবলীকেই বোঝায়। প্রথমে 1 নম্বর দেখো, জীবন বীমা। জীবন বীমা বলতে আমরা মানুষের জীবনকে ঘিরে যে ঝুঁকি বিদ্যমান তা দূরীকরণের যে বীমা কর্মরত তাকে জীবন বীমা বলে। অর্থাৎ নিয়ে মানুষের জীবনের বিদ্যমান ঝুঁকি দূর করার জন্য এই জীবন বীমা প্রতিষ্ঠিত। 1 নম্বর দেখো, আর্থিক নিরাপত্তা লাভ। এখানে মানুষ তার আর্থিক নিরাপত্তা লাভ করে থাকে। সে পারিবারিক বা সন্তানের জন্য, তার নিজের জীবনের জন্য, বা তার মৃত্যু হলে সেখানে কর্মক্ষমতা হয়ে গেলেও সেখানে এখান থেকে আর্থিক নিরাপত্তা লাভ করতে পারে। মানসিক প্রশান্তি। মানসিক প্রশান্তিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমার ব্যক্তি জীবনে যদি মানসিক প্রশান্তি না থাকে, তাহলে আমি এই বীমাটা করব না। বীমা মানসিক প্রশান্তি সৃষ্টি করে। কিভাবে সৃষ্টি করে? আমি বীমা করলে দেখা গেছে আমার সম্পদ বা জীবনের ক্ষতি হলে বীমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণ দিবে। এইভাবে একটা মানসিক প্রশান্তিতে কাজ করে। পারিবারিক প্রয়োজন পূরণ। এক্ষেত্রে বীমা পারিবারিকভাবে তার প্রয়োজনগুলা পূরণ করে থাকে। দেখো, পারিবারিক প্রয়োজন পূরণের ভিতরে আছে যে সুবিধাগুলো প্রদান করে থাকে তার হলো মৃত্যুজনিত বীমা দাবি পরিশোধ, দুর্ঘটনাজনিত বীমা দাবি পরিশোধ, দাবিকৃত ব্যক্তি সন্তানদের লেখাপড়ার খরচ, সন্তানদের বিবাহ খরচ, এই প্রভৃতি আছে যা মানুষের পারিবারিক প্রয়োজনগুলো বীমা পূরণ করে থাকে। সঞ্চয় সৃষ্টিতে সহায়ক। জীবন বীমার ক্ষেত্রে শুধু বিপদেই পাশে দাঁড়াবে না, এটি সঞ্চয় ও বিনিয়োগের এক অপূর্ব ক্ষেত্র। জীবন বীমা দেয় প্রিমিয়াম ব্যক্তির বাধ্যতামূলক সঞ্চয় হিসাবে গণ্য। এতে ব্যক্তি মিতব্যয়িত হয়। মেয়াদি বীমার মেয়াদ পূর্ণ হলে একত্রে হাতে প্রচুর টাকা আসে, সে তা লাভজনক খাতে বিনিয়োগ করতে পারে। তারপরে দেখো, বৃদ্ধ বয়সের প্রতিরক্ষা। যখন আমি অক্ষম হয়ে যাব, যখন বার্ধক্য হয়ে যাবে, তখন আমাকে কি টাকা পয়সা দিবে? অর্থাৎ এই বীমা করা থাকলে মেয়াদ পূর্তিতে প্রচুর পরিমাণ টাকা পাওয়া যায়, তাতে বৃদ্ধ বয়সে আমার কাজে আসবে। বিনিয়োগ এবং বিনিয়োগটা তোমরা আগেই বুঝেছো। ঋণদান। ঋণদান হলো জীবন বীমার ক্ষেত্রে একটা নির্দিষ্ট মেয়াদের পর বীমা কোম্পানি বীমা গ্রহীতার সমর্পণ মূল্য পর্যন্ত ঋণ মঞ্জুর করতে পারে। অর্থাৎ আমি জীবন বীমায় এই সমর্পণ মূল্য সম্পর্কে বিস্তারিত পড়াবো। এই ঋণটা মানুষের ব্যাপক হারে উম, লাভজনকভাবে কাজ করে থাকে। ক্ষতির বিপক্ষে নিরাপত্তার বিধান, সরি
নো বিমার কার্যাবলী। আমরা এখন এই নো বিমার কার্যাবলী সম্পর্কে জানব। এক, ক্ষতির বিপক্ষে নিরাপত্তা প্রদান। অর্থাৎ এখানে হলো সমুদ্র যাত্রার সাথে সম্পর্কিত। সমুদ্র যাত্রার সাথে জাহাজস্থ পণ্যর মালিক, পরিবহন ব্যবসায়ীদের সাথে স্বার্থ জড়িত। তাই এই সকল জিনিস ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবে। এটা নিরাপত্তা বিধান বীমা কোম্পানি করে থাকে। ঝুঁকি হ্রাস। এই সকল সম্পত্তি বা যেমন জাহাজস্থ পণ্য মালিক, পরিবহন বা জাহাজ ডুবি হলে, পণ্য ক্ষতিগ্রস্ত হলে, মালামাল চুরি হলে এই ঝুঁকি হ্রাস করে থাকে কি? বীমা কোম্পানি। কারণ এগুলো যদি আমার বীমার আওতায় ভুক্ত থাকে তাহলে বীমা কোম্পানি অবশ্যই আমাকে আর্থিকভাবে ক্ষতিপূরণ প্রদান করবে। বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ। এটা বৈদেশিক বাণিজ্যে ব্যাপক সম্প্রসারণের কাজ করে বীমা। দেখা গেছে যে আমরা দেশ বিদেশ থেকে পণ্য আমদানি রপ্তানি করে থাকি, ফলে কি হয়, একটা সামুদ্রিক পথে একটা দুশ্চিন্তা থেকেই যায়। এতে কি হয়, বৈদেশিক বাণিজ্যে বাধাগ্রস্ত হয়। এই বাধাগ্রস্ত প্রতিবন্ধকতা দূর করতেই নৌ বিমার কাজ করে। ফলে বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণে এই বিমা ব্যাপক ভূমিকা পালন করে। অদৃশ্যমান রপ্তানি বৃদ্ধি খুব গুরুত্বপূর্ণ। আমি পরবর্তীতে এটা পড়াবো তোমাদের আরো বিস্তারিত। নৌ বিমার ফলে দৃশ্যমান রপ্তানির আয়ের সাথে সাথে অদৃশ্য রপ্তানির আয়ের বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়। একটু লক্ষ্য রাখো, পণ্য রপ্তানির ক্ষেত্রে মালামাল জাহাজীকরণের সাথে তার বীমাকরণের প্রয়োজন পড়ে। এরূপ বীমা খরচ সাধারণত আমদানিকারককেই প্রদান করতে হয়। ফলে দৃশ্যমান রপ্তানির সাথে সাথে অদৃশ্যমান রপ্তানির পরিমাণটাও বৃদ্ধি পায়। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ক্ষতির ন্যূনতম কারণ। নৌপথে পরিবহন করলে যাতে সর্বনিম্ন ক্ষতি হয় তার চেষ্টা সবাই করে। এরূপ জাহাজ চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন বা বিপদকালে কর্তব্য সম্পর্কে উপদেশ প্রদান, দুর্ঘটনাকালে ক্ষতির মাত্রা কিভাবে সর্বনিম্ন পর্যায়ে রাখা যায় ইত্যাদি বিষয়ে বীমাকারী তাদের লোকেরা সংশ্লিষ্ট ব্যক্তিদের দিক নির্দেশনা প্রদান করে। অর্থাৎ এতে ব্যাপকভাবে সহায়তা প্রদান করে থাকে। আমরা এখন অগ্নি বীমা সংক্রান্ত কার্যাবলী সম্পর্কে জানবো। এক, নিশ্চয়তা ও নিরাপত্তা বিধান। অর্থাৎ এটা নিশ্চয়তা এবং নিরাপত্তার বিধানে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। দেখো, সম্ভাব্য অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে এই বীমাটা আর্থিক ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে থাকে। ক্ষতি প্রতিরোধ। অর্থাৎ যদি অগ্নিকাণ্ডের কারণে আগুন লাগে তা নেভানো যায় সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তুলতেও সাহায্য করে। এই জন্য অগ্নি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের উৎসাহ ও প্রয়োজনীয় উপকরণের জোগাড়ে বীমা গৃহীতা ও সংশ্লিষ্টদের বাধ্য করে। তার মানে কি, আমার ফ্যাক্টরিতে যাতে আগুন না লাগে সেই জন্য প্রয়োজনীয় হোসেপ মিটার, তারপরে নজেলগুলা, বিভিন্ন অগ্নি নির্বাপক যন্ত্র আমার ফ্যাক্টরিতে থাকা বাধ্যতামূলক এরা করে দেয়। ঝুঁকি বন্টন ব্যবস্থা। অর্থাৎ বীমাটা একজনের ঝুঁকিটা আরেকজনের কাছে বন্টন করে। অর্থাৎ আমার কারখানার ঝুঁকিটা আমি বীমা কোম্পানির কাছে সমর্পণ করব। ঝুঁকি গবেষণা বিশ্লেষণ, এটা আগে পড়ছি। মূলধন গঠন ও বিনিয়োগ, সেটা তোমরা নিশ্চয়ই পারবা। দুর্ঘটনা বীমার সংক্রান্ত কাজ, আর্থিক নিশ্চয়তা প্রদান করা, এটা আমি তোমাদের আগে বুঝিয়েছি বা পড়িয়েছি, তোমরা এটা পারবা। মানসিক প্রশান্তি সৃষ্টি, এটাও তোমরা পারবা। অক্ষম অবস্থায় সুরক্ষা, তার মানে হলো যদি কোনো কারণে আমার অঙ্গহানি ঘটে, পঙ্গু হয়ে গেলাম, তাহলে কি হবে, ভরণ পোষণের ব্যবস্থা করে থাকে। তাহলে আমরা এই বীমার সাধারণ ও বিশেষ বা নির্দিষ্ট কার্যাবলী সম্পর্কে আমরা পড়লাম। আমরা এখন খুব গুরুত্বপূর্ণ অধ্যায়টা প্রশ্নটা পড়ব, বীমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। বীমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা পরীক্ষায় এসে থাকে।
বীমার গুরুত্বটা প্রয়োজনীয়তা আমরা এইটাকে 4 ভাগে ভাগ করতে পারি। বীমার গুরুত্ব বা প্রয়োজনীয়তাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমে 1, ব্যক্তিগত জীবনের বীমার গুরুত্ব। 2, ব্যবসা সম্প্রসারণে বীমার গুরুত্ব। 3, অর্থনৈতিক গুরুত্ব। 4, সামাজিক গুরুত্ব। এই গুরুত্বের মাধ্যমেই আমরা আজকের ক্লাসটা শেষ করব। তো প্রথমেই আমরা এই গুরুত্বটা পড়ছি। ব্যক্তিগত জীবনে বীমার গুরুত্ব, অর্থাৎ একটা ব্যক্তির জীবনে বীমার যে কতটা গুরুত্ব তা আমরা এখন পড়ব। 1 নাম্বার দেখো, আর্থিক নিরাপত্তা। 2, সঞ্চয় সৃষ্টি। 3, বিনিয়োগের সুযোগ লাভ। 4, বৃদ্ধ বয়সের অবলম্বন। 5, মানসিক প্রশান্তির সৃষ্টি। এই কয়েকটা আমরা এখন পড়বি। আর্থিক নিরাপত্তা কিভাবে, সেটা আমি আগেও বললাম যে মানুষের যদি জীবন বীমার ক্ষেত্রে জীবনের বা জীবনের ক্ষতি হলে বা মৃত্যুজনিত কারণ হলে আমার পরিবারকে বা আমি পঙ্গু হলে আমাকে আর্থিকভাবে বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে। 2, এই ক্ষেত্রে আবার দেখো, আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে হলে আমার সম্পদটা যদি অগ্নিকাণ্ড বা নৌপথে সম্পদ যদি ধ্বংস হয়ে যায় তাহলে বীমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণ প্রদান করবে। তাহলে বোঝা গেছে ব্যাপারটা নিশ্চয়ই। এখন সঞ্চয় সৃষ্টি। বীমা বিশেষত জীবন বীমা ও জনসাধারণের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে। এটা আমি আগেও বলেছি। বিনিয়োগের সুযোগ লাভ, কিভাবে জীবন বীমার ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ লাভ তার আমি পূর্ববর্তী এগুলোতেও পয়েন্টগুলোতেও বুঝিয়ে দিয়েছি। বৃদ্ধ বয়সের অবলম্বনটা আমি ভালো মতো বুঝিয়েছি তোমাদের। মানসিক প্রশান্তিটাও ভালো মতো তোমাদেরকে বুঝিয়েছি। তার মানে তোমরা একটু কয়েকবার রিডিং করলে এখানে হয়ে যাবে। তারপর দেখো, ব্যবসা সম্প্রসারণে বীমার গুরুত্ব। ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাস করে, এটা তোমরা পারবা। বিনিয়োগের উৎসাহ সৃষ্টি, এটাও পারবা। বৈদেশিক ব্যবসায়ের উন্নয়ন, সেটা আমি আগে বললাম। কর্মীদের প্রণোদনা সৃষ্টি, এটা একটা নতুন বিষয়, এটা আমি একটু ভালো মতো বুঝাচ্ছি। কর্মীদের প্রণোদনা সৃষ্টি। দেখো, বীমা ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে ব্যবসায়ের উন্নয়নের পাশাপাশি এতে নিয়োজিত কর্মীদের মাঝে আগ্রহ সৃষ্টি করে। কর্মীরা যখন দেখে যে তাদের ব্যবসায়ের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় তখন তারা কাজে উৎসাহিত হয়। এছাড়া কর্মীদের জন্য গ্রুপ বীমার ব্যবস্থা করা হলেও তাও কর্মীদের উৎসাহিত করে। অর্থাৎ যখন কর্মীরা জানবে আমার ব্যবসা প্রতিষ্ঠান বীমা করা, তাহলে কি হবে, জানে যে এতে ক্ষতি হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে। ফলে ফলে কর্মীদের প্রেরণা সৃষ্টি হয়। আবার যদি সমস্ত কর্মচারীরা আমি যদি একটা গ্রুপ বীমার আওতায় বীমা করে থাকি তাহলেও আমার কর্মীদের প্রণোদনা সৃষ্টি হয়। সঞ্চয় বৃদ্ধি। 3 নাম্বার দেখো, অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আছে সঞ্চয় বৃদ্ধি, যা তোমাদের আগে বলেছি। মূলধন গঠন ও বিনিয়োগ বৃদ্ধি, এটা পারবা। জাতীয় সম্পদ সুরক্ষা। বীমা, এটা দেখো, বীমা প্রতিষ্ঠান যদিও সরাসরি জীবন ও সম্পদের সুরক্ষার দায়িত্ব করে না, তথাপি বীমাকৃত সম্পদ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সবাইকে উদ্বুদ্ধ করে। সম্পদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় নীতি নির্ধারণ এবং এর কৌশল সম্পর্কে সবাইকে জ্ঞাত ও উদ্বুদ্ধ করে বীমা জাতীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাও পারবা। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থাৎ বীমা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে
সংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে। প্রত্যক্ষভাবে কিভাবে, যে কারণ বীমা ব্যবসায় পরিচালনা করার জন্য প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন হয়। এটা একটা আম, কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। আর একটা দেখো, বীমা প্রতিষ্ঠান দেখা গেছে যে আহ, বিভিন্ন কলকারখানাতে পরোক্ষভাবে এদের আর্থিকভাবে নিরাপত্তা প্রদান করে, ফলে সেখানেও তারা এই কর্মসংস্থানের ব্যাপক সৃষ্টি তৈরি করে। তারপর দেখো সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্বটা কি? অর্থাৎ সামাজিক স্বস্তি প্রতিষ্ঠা, নাগরিক সচেতনতা বৃদ্ধি, বেকার সমস্যার সমাধান, জীবনযাত্রার মান উন্নয়ন। একটু লক্ষ্য রাখো, সামাজিক স্বস্তির প্রতিষ্ঠা, আমি এই কয়েকটা পয়েন্ট খুব ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। দেখো, সমাজে মানুষের জীবন ও সম্পত্তির ঝুঁকির বিপক্ষে আর্থিক নিরাপত্তা নিশ্চয়তা দেয়। মৃত্যু পথযাত্রী একজন ব্যক্তি জীবন বীমা কারণে পোষ্যদের ভবিষ্যৎ সম্পর্কে খুব স্বস্তি লাভ করে। দুর্ঘটনা, বেকারত্ব, পঙ্গুত্ব ইত্যাদির বেলাও বীমার পাশে এসে দাঁড়ায়। সম্পত্তি ক্ষেত্রে বীমার আর্থিক ক্ষতিপূরণ ব্যবস্থা করে, ফলে সমাজে জীবনের সর্বোচ্চ স্বস্তি ও নিরাপত্তা সৃষ্টি হয়। নাগরিক সচেতনতা বৃদ্ধি, আপ বিপদ আপদে মানুষের সবসময় ছায়ার মতো নাগরিক আহ, ছায়ার মতো ঘিরে থাকে, যা সুদিনকালে বুঝতে পারে না। বীমা কোম্পানিগুলো মানুষ ও তার সম্পদ সমূহের বিপদ সম্পর্কে সাবধান ও সচেতন করে তোলে এবং এ সম্পর্কে যে করণীয় পন্থা তা ভাবতে শেখায়, ফলে মানুষ সচেতন তৈরি হয়। বেকার সমস্যার সমাধান, সমাজের বেকার সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সেখানে নৈরাজ্য, হতাশা, সন্ত্রাস, বিভিন্ন অপকর্মের বেড়ে যায়। বীমা ব্যবসায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচুর সংখ্যক লোকের প্রয়োজন হয়। এইগুলোর মাধ্যমে এই বেকার সমস্যার সমাধান করা সম্ভব। জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থাৎ জীবনযাত্রার মান উন্নয়ন মানুষের মাথাপিছু আয় ও ভোগের সুযোগের উপর নির্ভরশীল। এরূপ ব্যবসার ক্ষেত্রে দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি যেমন ভূমিকা রাখে, তেমনি নানান ধরনের ব্যবসা সম্প্রসারণ ঘটিয়ে ভোগের সুযোগ সৃষ্টি করে। ফলে মানুষের জীবনযাত্রার মান দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পায়। তাহলে তোমরা খুব ভালো মতোই আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তো দেখো, প্রথমে আমি বীমার উদ্দেশ্য সম্পর্কে বললাম, বীমা গৃহীতার উদ্দেশ্য। তারপরে বীমা সাধারণ ও বিশেষ কার্যাবলী সম্পর্কে আমরা বললাম। তারপরে আছে অগ্নি বীমা সংক্রান্ত কার্যাবলী, বীমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কেও আমি তোমাদেরকে ভালো মতো বুঝাইলাম। তো পরিশেষে আজকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার এই ক্লাসটি এখনই শেষ করছি। আমি সর্বশেষে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি এই করোনা মহামারীর সময় আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।